আমাদের সামনে এখন আর কোনো পথ নেই। এই নিবিড় অরণ্য এমনই নিরন্ধ্র যে ঝিঝির শিসকেও কেওড়ার কাটায় বিদ্ধ প্রজাপতির ঝাপটানি বলে ভুল হয়। সুন্দরী পাতার ফাঁকে শুলুর উপর জমে থাকা একটু অন্ধকার দেখে কে এক উদ্যমী বলে ফেলে, দেখছো না, এটাই একটা চলাচলের পথ। আমি বললাম, চেয়ে দেখো, এখানে বাঘের পায়ের ছাপ আর হরিণের রুমে ভর্তি শুলুর বর্ষা। এটা তো পশুদের পথ, দাতাল শুয়োর আর ময়লে গড়িয়ে যাওয়ার ঘটনায় থকথকে। আমাদের অন্য পথ খুঁজতে হবে, অন্য রন্ধ্র। কিন্তু কে কার কথা শোনে? তাদের অকাট্য যুক্তি, যেখানে চলাচলের চিহ্ন সেটাই পথ। এসো এগোই বলে তারা প্যান্ট আর শাড়ি গুটিয়ে এগোতে লাগল। আমি তাদের উরুতের পেশিতে বিদ্যুতের চমক দেখে থমকে দাঁড়িয়ে রইলাম। এই পথেই তারা গন্তব্যে পৌঁছবে, যেখানে সাপোদরান্যের পাশে আছে নদী, পাড়াপাড়ে পানসি বাঁধা। গোটানো পালে জলপুষ্পের প্রতীক, দ্বন্দ্ব আর দ্বার। আমরা যে উচ্ছন্নে যাওয়া উপত্যকা থেকে এসেছি, সেখানে বাস করত এক মিথ্যাবাদী রাখাল। ছোকরা কেন যে দিনরাত বাঘ বাঘ বলে চেঁচাতো, আল্লাহ মালুম। তারপর সত্যি একদিন বাঘ এসে সব খেয়ে ফেলল। প্রথম সে বালকটিকে, শেষে নখ আর দাঁত দিয়ে আছড়ে ফেলল মানুষের গ্রাম, ঘরবাড়ি, রক্ত মাংস। আমরা এখন কোথায় যাই? আমরা তো সেই মিথ্যাবাদীর খুলির উপর রোদ চমকাতে দেখে এসেছি, আর দেখেছি সকল সত্যবাদীদের পঙ্গপালের মতো পালাতে। য পলাইত সজ্জীবিত, পালাইনি যে সে এখন বাঘের পেটে। মাঝে মাঝে ভাবি, ছেলেটা কেন এমন বাঘ বাঘ বলে চেঁচাতো? আমরা ভয়ে বিহলতায় চারদিকে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলতাম, শুয়োরের বাচ্চা। সে বোকার মতো হাসত, বিব্রত, অপদস্থ। তারপর আমরা প্রতিজ্ঞা করলাম, মিথ্যাবাদীর ডাকে আমরা আর সাড়া দেব না। আমরা কেউ তার শেষ ডাকে সাড়া দেইনি। যেদিন সত্যি এসেছিল বাঘ, মৃত্যুর নখে ছিন্ন ভিন্ন হলো সেই ডাক, সেই কাতর অনুনয় এখনো আমার কানে লেগে আছে। আজ ভাবি, ছেলেটার কি তবে আগাম মৃত্যুর গন্ধ টের পাওয়ার কোনো অস্বাভাবিক ইন্দ্রিয় ছিল, যার দুর্গন্ধে শত তিরস্কার উপেক্ষা করে সে চিৎকার করে উঠত বাঘ বাঘ বলে, ঠিক কবির মতো? আবার যদি ফিরে আসতো সে মিথ্যাবাদী ছেলেটা, জনমত তিরস্কারের পাশে দাঁড়িয়ে প্রান্তরের চারণের মতো বলে উঠত, মৃত্যু এসেছে হে গ্রামবাসী, হুঁশিয়ার।